এই যে ইরান বারবার আমেরিকার অর্থনীতিতে আক্রমণ করছে তার আরো একটা বড় প্রমাণ আপনাদের দিতে পারি। যেমন ধরুন ইরান কি করছে, ইরান ড্রোন মিসাইল পাঠাচ্ছে। এই ড্রোন মিসাইল যদি পাঠানো হয়, ইরানের ড্রোন মিসাইল মানে সেটি বানাতে খুব বেশি হলে ধরুন $25,000 থেকে $50,000 খরচা হতে পারে। এই মিসাইলের পক্ষে, ইন্টারসেপ্টর মিসাইলের পক্ষে কিন্তু একটা আলাদা করে ড্রোনকে আইডেন্টিফাই করে সেটাকে নষ্ট করা সম্ভব হচ্ছে না। বহু ক্ষেত্রে 2 বা 3টে ড্রোন মিসাইল লেগে যাচ্ছে। তার মানে এক ধাক্কায় একটা $25,000 বা $50,000 একটা ড্রোন মিসাইলকে নষ্ট করতে অলমোস্ট $10 থেকে $30 লাখ খরচ হয়ে যাচ্ছে আমেরিকার। এবং দেখা যাবে যে এই অঞ্চলে যেসব জাহাজ বা অন্যান্য কোম্পানি ইনভেস্ট করছে তাদেরও কিন্তু আস্তে আস্তে খরচ বাড়বে, এবং এই খরচ বাড়ার কিন্তু ইম্প্যাক্ট গোটা পৃথিবী জুড়ে পড়বে, এবং সব থেকে বেশি পড়বে গিয়ে আমেরিকান ইকোনমিতে। ইরান আমেরিকা যুদ্ধ এই মুহূর্তে একটা অদ্ভুত রকম পরিস্থিতির উপর দাঁড়িয়ে রয়েছে। এটিকে আর সামরিক যুদ্ধ বলা উচিত নয়, এটি এখন মোরাললেস একটি অর্থনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। তো অর্থনৈতিক যুদ্ধ বলতে ইরান যে দেশটার উপরে বিগত 45 বছর ধরে স্যাংশন চাপিয়ে দিয়ে রেখেছে আমেরিকা, যারা নিজেদের মন মতো কোনো দেশকেই সরাসরি তেল বিক্রি করতে পারে না, তারা কিন্তু দীর্ঘদিন ধরে যে সমস্যাটা ভোগ করছে সেটা হচ্ছে দারিদ্র্যের সমস্যা। এবার একটি দরিদ্র দেশ, সেই দেশ পৃথিবীর সব থেকে ধনী দেশটির বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, এবং এক্ষেত্রে কিন্তু তারা যে কাজটি বারবার করছে, এই দেশটিকে যে তারা সামরিক শক্তিতে একেবারেই হারাতে পারবে না তারা কিন্তু প্রথম দিন থেকেই নিশ্চিত ছিল। সে কারণে এরা যে কাজটি করছে সেটি এমন একটি কাজ যা সরাসরি আমেরিকান অর্থনীতিতে আঘাত করতে পারে। দেখুন, এই গোটা আমেরিকান অর্থনীতি যে পেট্রো ডলারের উপর টিকে আছে সে কথা তো আপনারা প্রত্যেকেই এতদিনে জানেনই। আপনারা যারা আমাদের পুরোনো এপিসোডগুলো বারবার দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে এই গোটা আমেরিকান ইকোনমি টিকে থাকার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে পেট্রো ডলার। অর্থাৎ এই যে যখন এই 1970-এর দশকে যখন আমেরিকা আরব মুলুকের বিভিন্ন দেশকে বোঝাতে সক্ষম হলো যে তোমরা যদি তেলের পরিবর্তে সরাসরি দেশগুলোর কাছ থেকে ডলার নাও, মানে তোমরা তেল বিক্রি করবে এবং ডলার নেবে, এবং আমাদের ডলারের ব্যবসা যদি ঠিকঠাক হয় তাহলে আমরা তোমাদেরকে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা তোমাদেরকে প্রোটেকশন দেব। এবার আমেরিকান প্রোটেকশন স্বাভাবিকভাবে এই আরব মুলুকের মধ্যপ্রাচ্যের দেশগুলো যথেষ্ট রকম মানে একটা বেশ ভেতর থেকে হয় না, এবার চার্জড আপ, ভীষণ রকম চার্জড আপ হয়ে উঠেছিল। বিশেষ করে সৌদি আরব, ইউএই, এই যে আজকে আপনারা দুবাইকে দেখতে পান, এই দুবাই শহরটি যে হঠাৎ করে এতটা বড় হয়ে গেল তার পেছনেও কিন্তু রয়েছে এই আমেরিকান ইকোনমির একটা বড় ইনফ্লো। দেখুন, পেট্রো ডলার বেশি হওয়ার কারণে যে কাজটি তাদের সব থেকে বেশি সুবিধে হলো সেটা হচ্ছে তারা আমেরিকার কাছ থেকে একটা তাদের মাথায় একটা ধারণা এলো যে তারা আমেরিকার কাছ থেকে একটা প্রোটেকশন পাবে, মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে আমেরিকার তরফ থেকে একটা প্রোটেকশন যদি পাওয়া যায়, এরকম একটি জায়গায় যেখানে প্রোটেকশন রয়েছে, যেখানে কোনো রকম ভাবেই আঘাত হানার কোনো রকম প্রশ্ন নেই, যারা কোনো রকম ভাবে সমস্যায় পড়তে পারে না আগামীতে 50 বছর 100 বছর ধরে, সেখানেই কিন্তু ব্যবসায়ীরা, পৃথিবীর যত বড় বড় ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু ইনভেস্ট করেন। এ কারণেই দুবাইয়ের কিন্তু ইনভেস্টমেন্ট ক্রমাগত বাড়তে 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 এরকম একটি বড় পর্যায়ে চলে যায়। সৌদি আরবেরও তাই, যে সেখানে কোনো রকম ভাবেই কেউ আঘাত করবে না, কারণ আমেরিকা রয়েছে তাদের ত্রাতা হিসেবে। তাদেরকে আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য আমেরিকা সদা তৎপর, এবং আমেরিকা তাদের বিভিন্ন দেশে প্রোটেকশনের জন্য তারা থার্ড মিসাইল সহ বিভিন্ন কিছু তারা ইনস্টলেশন করে রেখেছে। ফলত এই দেশগুলোতে কিন্তু ব্যবসায়ীরা, পৃথিবীর বিভিন্ন দেশের ব্যবসায়ীরা, তারা বিশেষ করে আমেরিকান ইকোনমি, তারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে শুরু করল, এবং এই ইনভেস্টমেন্টটি কিন্তু ফাইনালি আজকে মধ্যপ্রাচ্যের যে চেহারা, বিশেষ করে দুবাই বা সৌদি আরবের যে চেহারা, যে বিশাল চেহারা, সেই চেহারা কিন্তু রূপ দিয়েছে। একটা জিনিস মাথায় রাখুন, এই চেহারাটা টিকেই ছিল কিন্তু একটা পারসেপশনের উপরে, একটা ধারণার উপরে যে আমেরিকা কোন রকম পরিস্থিতিতে এই দেশগুলোতে আক্রমণ হতে দেবে না। এখানেই ইরান কিন্তু একটা অদ্ভুত রকম চাল খেলে। তারা জানে তারা সরাসরি আমেরিকাকে হারাতে পারবে না, তাই তারা যে কাজটি করে, তারা আমেরিকার সাথে সরাসরি যুদ্ধে না গিয়ে, আমেরিকাতে কোনো রকম কোনো আক্রমণ না করে, তারা এই দেশগুলোতে আক্রমণ করা শুরু করে। এবং এই দেশগুলো আক্রমণ করার একমাত্র কারণ হচ্ছে, যদি এই দেশগুলোতে তারা আক্রমণ করে বসে
তাহলে সরাসরি এই যে গোটা দুনিয়ার যত ইনভেস্টমেন্ট এই দেশগুলোতে হয়েছে, সেই সব বড় বড় বিজনেসম্যান যারা যারা ধনপতি, তারা কিন্তু এবার একটু নড়ে চড়ে বসবে। কারণ আমেরিকার যে প্রোটেকশন দেওয়ার কথা ছিল এই দেশগুলোকে, তারা কিন্তু সরাসরি এই দেশগুলোকে প্রোটেকশন দিতে পারছে না। তাহলে সেক্ষেত্রে তারা যে ইনভেস্ট করে রেখেছে, যে ইনভেস্টমেন্টের জন্য এই দেশগুলো এত বড় হয়ে উঠেছে, সেই ইনভেস্টমেন্ট কিন্তু এবার প্রশ্ন চিহ্নের মুখে। ইরান ঠিক এই জায়গাতেই আমেরিকাকে আঘাত করে, এবং যখন এই দেশগুলো এবং এই দেশে যে ইনভেস্টমেন্ট যে হয়েছে, সেই ইনভেস্টমেন্ট আস্তে আস্তে দেশগুলো থেকে সরতে শুরু করবে, দেখা যাবে এই দেশগুলো কিন্তু আমেরিকাকে বলবে যে আমরা যে ডলারের এগেনস্টে, মানে ডলারের বিনিময়ে আমরা বিভিন্ন দেশকে যে তেল বিক্রি করছিলাম, এই তেল কিন্তু আমরা ডলারের বিনিময়ে বিক্রি করতে পারবো না, কারণ তোমরা তো আমাকে প্রোটেকশন দিচ্ছ না। এবার তোমরা যদি আমাদেরকে প্রোটেকশন না দাও, সেক্ষেত্রে আমাদের আর কিছু করার নেই। আমাদের যে দেশের পয়সা, সেই দেশে পয়সা দিয়ে তাদেরকে বিক্রি করতে হবে, সেই দেশের মুদ্রা দিয়েই আমরা বিক্রি করব। এবং দেখা যেতে পারে যে তারা চীনকে চীনের মুদ্রায়, ভারতকে ভারতের মুদ্রায়, রাশিয়াকে রাশিয়ার মুদ্রায়, এবং পৃথিবীর বিভিন্ন দেশের মুদ্রা দিয়ে সেই দেশগুলোকে তারা তেল বিক্রি করছে। এতে যেটা হতে পারে, গোটা আমেরিকান ইকোনমি সেটা কিন্তু একেবারে টালমাটাল পরিস্থিতিতে চলে যেতে পারে। ইরান যুদ্ধ কিন্তু পৃথিবী জুড়ে এই শকওয়েভ পাঠিয়ে দিতে পারে। এই শকওয়েভের সমস্যা হচ্ছে, আমেরিকা কিন্তু বারবার চেষ্টা করছে ইরানের এই যে রেজিম চেঞ্জ করতে, ইরানের যে যারা শাসক তাদেরকে চেঞ্জ করে দিতে, কিন্তু সমস্যা একটা জায়গায়, সেটা হচ্ছে ইরানের শাসক বদলালে এই মূল যে শাসনের কেন্দ্রবিন্দু সেটি আর তেহরান নেই। যেহেতু ইরানের বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন জায়গা থেকে এখন অপারেট করছে, এই যাবতীয় গোষ্ঠী কিন্তু তাদের নিজেদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে, ফলে এই সমস্যাটা কিন্তু আগামীতে আরো বাড়তে চলেছে। যদি দেখা যায় যে আমেরিকা বা ইসরায়েল কোনো রকম ভাবেই তাদের এই আক্রমণ থেকে সরে আসছে না, সেক্ষেত্রে কিন্তু এই মধ্যপ্রাচ্যের দেশগুলো তারা আরো বেশি ইরানের আক্রমণের মুখে পড়বে, এবং ইরানের আক্রমণের মুখে পড়া মানেই এই দেশগুলোর ইকোনমি যা ঘুরিয়ে আমেরিকান ইকোনমিতে কিন্তু বিশাল বড় একটা ইম্প্যাক্ট ফেলতে চলেছে। এবং হয়তোবা আগামীতে যদি এই যুদ্ধে দেখা যায় যে ইরান হেরে গেল, কারণ মাথায় রাখুন, একটি দরিদ্র দেশের হারানোর আর কিছু নেই। একটা মজার ব্যাপার, ধরুন এই যে ইরান বারবার আমেরিকার অর্থনীতিতে আক্রমণ করছে, তার আরো একটা বড় প্রমাণ আপনাদের দিতে পারি। যেমন ধরুন ইরান কি করছে, ইরান ড্রোন মিসাইল পাঠাচ্ছে। এই ড্রোন মিসাইল যদি পাঠানো হয়, ইরানের ড্রোন মিসাইল মানে সেটি বানাতে খুব বেশি হলে ধরুন $25,000 থেকে $50,000 খরচা হতে পারে। সেই ড্রোন মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করার জন্য, এবং এই যে ইন্টারসেপ্টার মিসাইল যেগুলো আমেরিকার তরফ থেকে যেগুলোকে ছাড়া হয়, সেগুলোর দাম ধরুন অলমোস্ট $10,00,000, মানে $25,000 থেকে $50,000 একটা ড্রোন মিসাইলের জন্য $10,00,000 খরচা হচ্ছে। এবং বহু ক্ষেত্রেই ইরান যখন একসাথে অনেকগুলো ড্রোন মিসাইল পাঠাচ্ছে, একটা এই মিসাইলের পক্ষে, ইন্টারসেপ্টর মিসাইলের পক্ষে কিন্তু একটা আলাদা করে ড্রোনকে আইডেন্টিফাই করে সেটাকে নষ্ট করা সম্ভব হচ্ছে না। বহু ক্ষেত্রে 2 বা 3টে ড্রোন মিসাইল লেগে যাচ্ছে। তার মানে এক ধাক্কায় একটা $25,000 বা $50,000 একটা ড্রোন মিসাইলকে নষ্ট করতে অলমোস্ট $10 থেকে $30,00,000 খরচ হয়ে যাচ্ছে আমেরিকার। বুঝতে পারছেন তো কোথাও একটা সমস্যা তৈরি হচ্ছে। এই কারণেই কিন্তু আমেরিকা এবার চাইছে হয়তোবা তাদের মূল যে প্রশ্ন চিহ্ন তাদের সামনে দেখা দিয়েছে যে তারা এবার কি করবে, এবং তারা চাইছে হয়তোবা যে যারা সোলজার, সেনাবাহিনী সরাসরি তারা যেন ইরানে ঢুকে পড়ে, কারণ ইরানের সেনাবাহিনী পাঠিয়ে ইরানকে কোনো রকমভাবে যদি পর্যুদস্ত করা যেতে পারে। এখানে একটা বড় সমস্যা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এই যুদ্ধটা বাই এয়ার বা এই যুদ্ধ বিমান দিয়ে চালানো হচ্ছে, যতক্ষণ পর্যন্ত ব্যাপারটা অন্য দেশ থেকে চালানো হচ্ছে, আমেরিকায় কিন্তু কোনো রকম সমস্যা তৈরি হবে না। কিন্তু যেই মুহূর্তে পদাতিক বাহিনী, অর্থাৎ যারা একদম ওয়ার ফ্রন্টে গিয়ে যুদ্ধ করে, তাদেরকে পাঠানো হবে, সেই মুহূর্তে কিন্তু আমেরিকার ক্যাজুয়ালিটি বাড়বে, মানে এই সৈন্যবাহিনীর কিন্তু মৃত্যুর সম্ভাবনাও বেশি থাকবে। সেই মুহূর্তে যেই মৃত্যুর সম্ভাবনা বেশি থাকবে, সাথে সাথে দেখা যাবে যে আমেরিকায় কিন্তু একটা বড় আনরেস্ট তৈরি হবে সেই মুহূর্তে, কারণ আমেরিকার মানুষজন একেবারেই চায় না যে তাদের দেশের সেনাবাহিনী কোনো রকম ভাবেই আক্রান্ত হোক। এটা কিন্তু পরবর্তীতে আমেরিকার রাজনৈতিক পট পরিবর্তনের একটা পরিস্থিতি তৈরি করতে পারে। এই কারণে এরকমও হতে পারে যে আমেরিকা আর এই যুদ্ধকে বেশি দিন চালিয়ে নিয়ে গেল না,
কিন্তু সেই পরিস্থিতিতেও কিন্তু ইরানের যে মূল ক্ষমতা, সেই ক্ষমতাটা কিন্তু ইরানের বর্তমান যারা শাসক তাদের হাতেই থেকে যাবে। এই ব্যাপারটা কিন্তু আমেরিকা এবং ইসরায়েলকে ভীষণ রকম ভাবাচ্ছে। মাথায় রাখুন, দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে যুদ্ধ চলে যাওয়ার পরও এই যুদ্ধ কিন্তু ক্রমাগত একটা অন্যরকম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। প্রথমে ভাবা হয়েছিল খুব তাড়াতাড়ি বুঝি আমেরিকা ইরানকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করবে, কিন্তু সেই সুযোগ এখনো পর্যন্ত আসেনি। এবং তার থেকেও বড় ব্যাপার, ইরান কিন্তু এবার সরাসরি যে কাজটি করেছে, তারা তাদের প্রতিবেশী দেশগুলোকে, মানে সৌদি আরবকে ধরুন বা ইউএই, মানে এই দুবাই, এদের প্রত্যেককে বলেছে আমরা ক্ষমা প্রার্থী, কারণ আমরা আপনাদের উপর আক্রমণ করছি। যদি আপনাদের ল্যান্ড থেকে, আপনাদের দেশ থেকে আমেরিকা বা ইসরায়েল কোনো রকমভাবে আমাদের উপর আক্রমণ না চালায়, আমরা কিন্তু আপনাদেরকে আর আক্রমণ করব না। এখানে কিন্তু একটা ক্লজ দিয়ে দেয়া হচ্ছে, অর্থাৎ আপনারা আপনাদের দেশ থেকে আমেরিকা আর ইসরায়েলকে সরিয়ে দিন, আমরা আপনাদের সেক্ষেত্রে কোনো রকমভাবে ক্ষতি করব না। এই ক্লজটা থাকার একটা বাড়তি সুবিধা হচ্ছে, এবার সেই দেশগুলো, মানে মধ্যপ্রাচ্যের এই গালফ স্টেট যারা রয়েছে, গালফের যে দেশগুলো রয়েছে, তারা এবার ভাবতে শুরু করবে, একে তো তাদের এই হরমুজ প্রণালী যেটা রয়েছে, এই হরমুজ স্ট্রেট নিয়ে তারা সমস্যায় রয়েছে, কারণ পৃথিবীর 20% তেল এই অঞ্চল দিয়েই গোটা পৃথিবী জুড়ে সরবরাহ করা হয়। মানে গোটা পৃথিবীতে যদি 100 লিটার তেল ব্যবহৃত হয়, তাহলে তার 20 লিটার কিন্তু এই অঞ্চল দিয়ে যায়। এবং এই অঞ্চল বন্ধ থাকার জন্য যে সমস্যাটা হচ্ছে, স্বাভাবিকভাবে যেসব শিপিং কোম্পানি রয়েছে তাদের যে খরচ, সেই খরচ বাড়বে। এবং মাথায় রাখুন, শিপিং কোম্পানির খরচ শুধু নয়, আরও একটা বিষয় দেখা দেবে, সেটা হচ্ছে শিপিং কোম্পানিগুলো প্রত্যেকটারই কিন্তু বিমা করা থাকে। এই বিমা কোম্পানিগুলো কিন্তু এবার চার্জ বাড়াবে, কারণ এই অঞ্চলটি আর একেবারেই সমস্যাবিহীন অঞ্চল নয়। এবং দেখা যাবে যে এই অঞ্চলে যেসব জাহাজ বা অন্যান্য কোম্পানি ইনভেস্ট করছে, তাদেরও কিন্তু আস্তে আস্তে খরচ বাড়বে। এবং এই খরচ বাড়ার কিন্তু ইম্প্যাক্ট গোটা পৃথিবী জুড়ে পড়বে, এবং সবথেকে বেশি পড়বে গিয়ে আমেরিকান ইকোনমিতে। মাথায় রাখুন, সৌদি আরবের মতো দেশ, তারা কিন্তু আমেরিকায় যথেষ্ট পরিমাণে ইনভেস্ট করেছে, এবং সৌদি আরব চাইছে আস্তে আস্তে তাদের এই যে তেল যে ইন্ডাস্ট্রি, সেই অয়েল ইন্ডাস্ট্রিকে তারা একটু পিছিয়ে রেখে এই ইন্ডাস্ট্রির টাকা অন্য কোনো জায়গায় খরচা করুক। এই জন্য এই যে আজকে যে এআই বুম হয়েছে, অর্থাৎ এআই এর যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টেরও কিন্তু দেখা যাচ্ছে এই পেট্রো ডলার, মানে তেলের টাকা রয়েছে। দেখা যাচ্ছে এই যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বর্তমানে আরব মুলুকে এনে খেলানো হচ্ছে, সেটাও কিন্তু এরই লক্ষ্য যে আমরা এবার ফুটবলটাকেও এখানে আনবো, সেটাও কিন্তু এই লক্ষ্যে যে ইনভেস্টমেন্ট এবার এই রাস্তায় আসুক। কিন্তু যদি দেখা যায় যে ইনভেস্টমেন্ট এই রাস্তায় আসতে গিয়ে ব্যবসায়ীরা, গোটা দুনিয়ার ধনতন্ত্র কোনো রকম ভাবে সমস্যায় পড়ছে, তাদের ইনভেস্টমেন্টে কোনো রকম প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে, তাদের ইনভেস্টমেন্ট যুদ্ধাবর কারণে, মানে যুদ্ধের যে বাতাবরণ তৈরি হয়েছে, সেই যুদ্ধের বাতাবরণের কারণে কোনো রকমভাবে সমস্যায় পড়ছে, তারা কিন্তু ইনভেস্ট করতে চাইবে না। এবং এই ইনভেস্ট করতে না চাওয়ার সরাসরি ইম্প্যাক্ট শুধুমাত্র এই গালফ কান্ট্রিগুলোতে পড়বে এমনটা নয়, গিয়ে পড়বে আমেরিকাতে এবং গোটা দুনিয়ায়। এই যুদ্ধ কিন্তু তাই একটা অসাম্যের যুদ্ধ হলেও, এই যুদ্ধতে ইরান যে ট্যাকটিক্স নিয়ে চলছে, সেই ট্যাকটিক্স কিন্তু বাকি সবার থেকে আলাদা। তারা এরপরে যেটি করতে পারে, ধরুন এই সৌদি আরব বা ইউএইর কোনো মাটি থেকে আমেরিকানরা ইরানকে আক্রমণ করে বসলো, তারা কিন্তু এটি করতে পারে, কারণ এই দেশগুলোতে যে জল যায়, সেই জলগুলো কিন্তু সরাসরি কোনো নদী থেকে আসে না, আসে সমুদ্র থেকে। এবং তারা করতে পারে কি, সমুদ্র থেকে যে স্যালাইন ওয়াটার, মানে এই নোনা জলকে আবার স্বাদু জলে, পানীয় জলে পরিণত করার যে একটা মেশিন রয়েছে, সেই মেশিনগুলো রয়েছে কিন্তু সরাসরি জমির উপরে, সেগুলোতে আক্রমণ করে বসতে পারে। এবার এই আক্রমণের ফল কি হবে, এই অঞ্চলে যতজন মানুষ যারা বিদেশ থেকে এইসব অঞ্চলে গিয়ে বসবাস করছে, যাদের জন্য এত ইনভেস্টমেন্ট ইউএইতে, সৌদি আরবে, তারা কিন্তু এবার সমস্যায় পড়তে পারে। এবং যখনই এখানে সমস্যায় পড়বে, স্বাভাবিকভাবে দেখা যাবে তারা কিন্তু ওই দেশে থাকতে চাইবে না, এই ইনভেস্টমেন্ট আস্তে আস্তে উঠে চলে যাবে। এবং ইনভেস্টমেন্ট চলে যাওয়া মানেই এই দেশটির সমূহ ক্ষতি, এবং এই দেশটির ক্ষতি মানে আবারও পেট্রো ডলারের ক্ষতি, মানে ঘুরিয়ে আবার আমেরিকার ক্ষতি। এই একটা জায়গা থেকে কিন্তু আগামীতে যদি আমেরিকা ক্ষতিগ্রস্ত হয়, তার পেট্রো ডলার ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ব্রিক্স যে দেশগুলো, যারা একসময় আপনারা জানেন বিগত প্রায় 3 বছর আগে ব্রিক্সের একটি সম্মেলনে
সরাসরি ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি কিন্তু ব্রিক্সের একটি মুদ্রার ছবিও প্রকাশ করেছিলেন। যদিও বলা হয়েছিল যে এটা আমরা আপাতত কোনো রকমভাবে ব্যবহার করছি না, কিন্তু যদি হয় তাহলে দেখা যাবে যে এই গোটা পৃথিবীর অর্থনীতির 40% ব্রিক্স দেশগুলো ভোগ করে। সুতরাং তারা যদি কোনো রকমভাবে একটা তাদের নিজস্ব মুদ্রা নিয়ে আসে, সেই মুদ্রা কিন্তু ডলারের উপরে যথেষ্ট রকম প্রভাব ফেলবে। এই মজাগুলো কিন্তু আগামীতে আদৌ আমাদের গোটা ইকোনমিকে, আমাদের গোটা পৃথিবীর অর্থনীতিকে সাম্যের পর্যায়ে রাখবে কিনা জানা নেই। তবে কোথাও একটা কিন্তু প্রশ্নচিহ্ন দেখাই দিচ্ছে যে আমেরিকার এই যুদ্ধ এবং এই যুদ্ধের যে ফলশ্রুতি, সেটা কি আগামীতে আমেরিকার গোটা পৃথিবীর উপরে যে দাদাগিরি, সেই দাদাগিরি কোথাও হলেও কমাতে চলেছে। This channel does not promote any violent or harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.